প্রবাসীদের কেন অর্থাৎ অনুষ্ঠানটি এনটিভি ইউরোপ স্টুডিও করতে প্রচারিত। বিশ্বের যেখান থেকে আপনারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এখানে আমাদেরকে এসে কিছু কথা বলার জন্য। আমি সারা বিশ্বের যে সকল ভাইয়েরা বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করছেন, যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থতা কামনা করে, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকে অনুষ্ঠানটি শুরু করব। আপনারা জানেন প্রবাসীদের অনুষ্ঠানটি প্রবাসীদের সুখ দুঃখের কথা বলে, তাই প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশকে সহযোগিতা করে যাচ্ছেন, তাই দেশের সমসাময়িক বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তা ইত্যাদি নিয়ে আজকে আমরা কথা বলার জন্য আমাদের তিনজন অতিথিকে আমি নিয়ে যাচ্ছি। আমার সর্বডাইনে যিনি আছেন তিনি মোহাম্মদ রেজাউল করিম, একজন বিশিষ্ট আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি লিডার্স, লন্ডন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভি এবং এনটিভির দর্শককে ধন্যবাদ। এরপরে যিনি আছেন ইঞ্জিনিয়ার জাহিদ মান্নান, উনি ফিনল্যান্ড কমিউনিটি থেকে লন্ডনে বসবাস করছেন, একজন বিজনেসম্যান এবং কমিউনিটি লিডার। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জলিল ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এনটিভিকে অবশ্যই ধন্যবাদ। আমরা আমাদের মনের কথাগুলো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা প্রচার করতে পারতেছি এবং আমাদের সুখ দুঃখ শেয়ার করতে পারতেছি। সবাইকে স্বাগত। তারপরে যিনি আছেন আমার বাম পাশে এমডি হাসনাত আল হাবিব, উনি ভাইস প্রেসিডেন্ট ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইউকে এবং কমিউনিটি লিডার্স। উনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের হিউম্যান রাইটস ইত্যাদি বিষয় নিয়ে উনি কথা বলে থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করানোর জন্য, এবং এনটিভি দর্শকবৃন্দ সকল প্রতি রইল আমার শুভকামনা। যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তী দেখবেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। আমাদের এনটিভি স্টুডিওর নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদেরকে টেলিফোনের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আমরা আমাদের মূল আলোচনা যাচ্ছি। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশটা আমাদের 1971 সাল থেকে অদ্যাবধি আমরা এই অনেক রক্তক্ষয়ী মাধ্যমে আমাদের স্বাধীন হলো, এবং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময়ে তারা আন্দোলনের মাধ্যমে, যখনই আমাদের দেশের গণতন্ত্র বিপন্ন হচ্ছে, বাকশক্তি বলা বিপন্ন, তখনই আন্দোলনের মাধ্যমে আমাদের বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আনার জন্য, বিশেষ করে বিগত 17 বছরের যে আন্দোলনটা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম সহ অন্য অন্য রাজনৈতিক দলগুলি পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের মুখে যে স্বৈরাচারী সরকার দেশ থেকে বিদায় দিলেন, পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে আমাদের যে এখন যারা দেশ চালাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে আমরা কথা বলবো আমাদের যে সবচেয়ে বড় আমাদের চট্টগ্রাম সিপোর্ট, আমাদের বাংলাদেশের যে ইকোনমির একটা বিশাল অংশ, যেখানে এক্সপোর্ট ইম্পোর্টের যে জায়গাটায়, সেখানে আমরা কথা বলবো। আমাদের যিনি আছেন এখানে আমাদের রেজাউল করিম, আপনার কাছে প্রশ্ন, চট্টগ্রাম পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে, পোর্টের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে, এতে অনেকে বলেছেন দেশটাকে বিদেশের কাছে বিক্রি করা হচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের জন্য, এবং সমসাময়িক যে আলোচনা হচ্ছে সেখানে চট্টগ্রাম বন্দর আমাদের বন্দর নগরী, আমাদের ইকোনমিতে চট্টগ্রাম বন্দরের অবদান অনেক বেশি। এই চট্টগ্রাম বন্দরকে ইউজ করে আমরা যদি ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, সিঙ্গাপুর এবং আপনার দুবাই আজকে কিন্তু বন্দরের কারণেই আজকে ওয়ার্ল্ড ফেমাস হয়েছে। তা আমাদের অপরচুনিটি আছে, আমরা এই বন্দরটাকে যদি সঠিকভাবে ব্যবহার করে, ইউটিলাইজ করে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, তাহলে আমাদের অর্থনীতিতে চট্টগ্রাম বন্দর একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। নট অনলি দিস বাট অলসো এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। অ্যান্ড কোশ্চেন হচ্ছে আমরা এই বন্দরটাকে প্রপারলি আমরা নিজেরা ইউটিলাইজ করতে পারছি কিনা। আমাদের কি এক্সপার্টিস আছে যে আমরা এটা করতে পারবো? যদি পারি তাহলে হোয়াই নট উই আর, ইফ নট দেন উই হ্যাভ টু হায়ার এক্সপার্টিস। কোশ্চেন ইজ হিয়ার, যে আমরা বিদেশের কাছে দিচ্ছি কিনা। আমি মনে করি না এটা আমরা বিদেশের কাছে, যেহেতু আমাদের নিজেদের মধ্যে এক্সপার্টিস আছে কিনা, এটা ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস অত্যন্ত দক্ষ, এবং উনি চৌকস ব্যক্তি এবং ইন্টারন্যাশনাল উনি ইন্টেলেকচুয়াল পারসন। সো আমার মনে হয় না যে উনি দেশকে অন্য কোনো এজেন্সির কাছে বিক্রি করার মতো কোনো ঘটনা ঘটবে বা ঘটাবেন। পাশাপাশি আমি মনে করি যে উনি যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, যেহেতু প্রধান, এখন ওনার কতটুকু ইখতিয়ার আছে একটা দেশের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, এটা সবচাইতে ভালো হবে। আগামী নির্বাচনের মাধ্যমে কোনো দেশপ্রেমিক গভর্নমেন্ট যদি আসে,
তারা এই বিষয়ে জনগণের সাথে এবং আমাদের এক্সপার্টিসদের সাথে আলোচনা করে একটা ডিসিশন নিয়ে এই বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দর তৈরি করে আমাদের জিডিপির আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে মনে হবে। যেহেতু চট্টগ্রাম বন্দর ভৌগোলিক কারণে একটা গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের অর্থনীতি প্রফেসর সাহেব বলেছেন যেটা বাংলাদেশের হৃৎপিণ্ড, তো এই হৃৎপিণ্ড যেন কোনোভাবেই যেন কোনো বিদেশি রক্তচক্ষুর কবলে আমরা যেন না পড়ি। কারণ এখানে আমরা অতীতে দেখেছি আমাদের সাবকন্টিনেন্টের হিস্ট্রি যদি আমরা দেখি, যেভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসার নাম করে আমাদের উপমহাদেশে গিয়েছিল, পরবর্তীতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব 250 বছরের জন্য আমরা লুজ করেছিলাম, আমরা শোষিত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি। আমরা যেন সেই একই ভুল আমরা যেন না করি, এই একটা পোর্টের মাধ্যমে কোনো বিদেশি এজেন্সিকে পা ফেলার সুযোগ দিয়ে যেন আমরা আমাদের বিপদ ডেকে না নিই। কিছু ব্যাখ্যা দিয়েছেন অন দি আদার হ্যান্ড এইটা আমরা বিদেশি এক্সপার্ট কেন নিব না, নিতেই পারি, যেহেতু আমাদের নিজেদের মধ্যে এক্সপার্টিস নাই সেহেতু আমরা নিতে পারি এবং নিয়ে সেটা আমাদের কন্ট্রোল এবং মনিটর বাই আওয়ার গভর্নমেন্ট, আওয়ার পিপুল, দেন ইট শুড বি ফাইন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখলাম যে কোনো জাতীয় ইস্যুতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে আপনার কল করছে, মিটিং করে একটা সিদ্ধান্ত গেছেন। এখন এই বিভিন্ন রাজনৈতিক দল বা আপনার বিভিন্ন ইন্টালেকচুয়ালরা বলছে এই বিষয়ে কিন্তু সরকার কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা এখনো করছেন না। আমি মনে করি আমাদের অবশ্যই এফিসিয়েন্সি বাড়ানো উচিত, যেহেতু আমরা ডে বাই ডে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রির দিকে আগাইতেছি আমাদের দেশ। এখন ফোর্ড আমাদের খুবই ইম্পর্টেন্ট থিং, কারণ হচ্ছে আমরা এফিসিয়েন্সি না বাড়ালে আমরা তো দিতে পারবো না, সাপ্লাই দিতে পারবো না। এখন আমার মনে হয় যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, এখন ওনাদের উচিত সকল রাজনৈতিক দল এবং বিদেশি আমাদের যা অনেক স্টুডেন্ট আছে যারা এটাতে এক্সপার্ট অলরেডি, ওনার সবার সাথে কথা বলে যে আমরা পারবো কিনা, প্রথমে ফার্স্ট আমাদের হোমল্যান্ড থেকে আমাদের হবে কিনা, বা আজকে যে বছর যে চট্টগ্রাম চলতেছে কারা চালাতেছে, ওখানে এক্সপার্ট তৈরি হয়েছে না কিছু এখন, এবং আমাদের কি এখানে ইনভেস্ট করার মতো অপশন আছে কিনা সেটা ওনার আমার খোঁজা উচিত ফার্স্ট। যদি না থাকে, আমাদের ইনভেস্ট না থাকে, তখন যা উনি ডিপি ওয়ার্ল্ড না শুধু, এখানে আরও অনেক কোম্পানি আছে, সবার থেকে উনি খুঁজবে, তার অফার খুঁজবে, কে কিভাবে অফার দিতে চায় খুঁজি, তারপর সেটাও জাতিকে জানাবে উনি ওপেনলি। জানানোর পরে কোনটা দেশের জন্য বেস্ট আমরা ওই প্রোডাক্টটা নেব। এবং অবশ্যই বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক দল, রাজনৈতিক সবচেয়ে বড় দল, যে দলের হিস্ট্রির জন্মই হচ্ছে এই দেশের গণতন্ত্র, সুতরাং বিএনপির সাথে উনি সিরিয়াসলি বসা উচিত এগুলো নিয়ে। তারপরে উনি ডিপি ওয়ার্ল্ডকে দেবে না কাকে দিবে না নিজেরা করবে সেটা ওপেন হয়ে যাবে, ডিসিশনটা এসে যাবে যখন উনি ডিসকাস করতে থাকবে কন্টিনিউ। তো ওনার উচিত, উনি তো অনেক ইন্টারন্যাশনাল পার্সন এবং ট্যালেন্ট পার্সন, খুবই অনেস্ট পার্সন আমাদের জন্য, আমাদের অ্যাডাল উনি। তো আমি মনে করি উনি সবার মতামত নেওয়া উচিত, সবার সাথে বসা উচিত। এবং যদি আমাদের কোনো ফরেন কোনো স্টুডেন্ট থাকে বা এক্সপার্টিস থাকে, কারণ আমাদের তো জনসংখ্যা বেশি, আমাদের তো অনেক দেশে কাজ করতেছে অলরেডি, তাদের থেকেও যদি উনি পাওয়া যায় তাহলে কেন আমরা বাইরে থেকে নেব। ধন্যবাদ। আমাদের হাবিব ভাই, ওনারা দুইজন বললে এই ব্যাপারে আপনার মতামতটা কি, যে এখানে যে সুফল এবং অর্থাৎ আমরা লাভবান হচ্ছে কিনা যদি এটা সত্যি যদি দেওয়া হয়? নিঃসন্দেহে আমরা লাভবান হব। দেখেন, আমরা যদি সামনের দিকে তাকাই, এই পোর্টটার উপর ডিপেন্ড করতেছে আপনার ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, আপনার ইকোনমির চাকা। তো এটার ক্যাপাসিটি বাড়ানো ব্যতীত আপনার কাছে কোনো অপশন নেই। আচ্ছা। আর বাংলাদেশের কোনো কোম্পানি মানে এই বিষয়ের উপরে যারা পোর্ট নির্মাণ করে তারা পরীক্ষিতভাবে ফেল করছেন। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি সাইবটেকের কথা। তার 2007-এ সম্ভবত তারা কাজটা শুরু করে, পোর্টের একটা টার্মিনাল, সেটা বিভিন্ন দুর্নীতি, তো বিষয়টা এখন নাই বললাম, সেটা মোটামুটি আপনারা আরও সাংবাদিকরা ভালো জানবেন। তো 2023 সালে তারা তাদের দাবি অনুযায়ী তারা শেষ করছেন। আদৌ কতটুকু শেষ করতে পারছেন বা সেটা কতখানি এফিসিয়েন্ট করতে পারছে সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আর ডিপি ওয়ার্ল্ডের সাথে তো তুলনা করা প্রশ্নই আসে না। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীতে তারা যত কন্টেনারগুলি
হয়, জি হ্যান্ডেল হয়, জি। তার 10% তারা একাই হ্যান্ডেল করে পৃথিবীতে, এত বড় একটা কোম্পানি। কোম্পানি তো তার সাথে তো আমাদের এই সাইবটেকের তো মানে আপনি কম্পেয়ার হয়ই না, কোনোভাবেই সম্ভব না। আপনি 16 বছর 2007 থেকে 2023 16 বছর লাগলো তার এটাকে মানে তার দাবি অনুযায়ী এটা কাজটা কমপ্লিট হওয়ার, কিন্তু এটা হওয়া উচিত ছিল 2 থেকে 3 বছরের জন্য। আচ্ছা, এখনও সে পুরোপুরি ওই লেভেলে যাইতে পারে নাই। দেয়ারফর অবশ্যই আমাদের প্রয়োজন আছে। পাশাপাশি আমি এটাও মনে করি জি যে দেখেন আমাদের গত পরশু আমি একটা নিউজে দেখলাম, এক্স্যাক্টলি জায়গার নামটা আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না, জি যে আমাদের ট্রেন একটা ব্রিজের উপর তার সামনের কিছু বগি নিয়ে চলে গেছে, পিছনের বগিগুলি পড়ে আছে ওই জায়গা। এই হলো আমাদের রেল ব্যবস্থা। ওইদিকে দেখেন আপনার প্লেন, আমাদের বিমান, তার চাকা খুলে পড়ে গেছে। তো এই সেক্টরগুলোকে আপনার বড় বড় ওয়ার্ল্ডের যে বড় বড় যে কোম্পানিগুলো আছে এদেরকে ডেকে, এখন আমাদের যে নতুন যে এয়ারপোর্টে দিতে হবে। যেটা করছে এটা জাপানের সাথে আর চুক্তিবদ্ধ। রেল হলো, রেলের বিষয়টা যদি বলি, ওটা একটা পরীক্ষিত লস প্রজেক্ট, পরীক্ষিত লস। আচ্ছা দেয়ারফর এটা আপনার বেসরকারি খাতে বিদেশি বড় কোম্পানির হাতে না দেওয়ার কোনো বিকল্প নাই নাই। যদি এটাকে লাভজনক প্রজেক্ট বানাতে চান। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি আমাদের আর অনেকগুলি প্রশ্ন আজকে আমাদের যে যে ভোটার যে প্রক্রিয়াটা 1,20,00,000 বলি বা তারও বেশি বলি আমরা, যেটা নিয়ে কিন্তু আমরা বহুত, আপনি মনে হয় দেশে গেছেন ওটা নিয়ে, দেশ দেখে আসছেন। এখন এইটাকে কি প্রক্রিয়ার মাধ্যমে আপনার করা যেতে পারে এটা নিয়ে এখনো কিন্তু নির্বাচন কমিশন রাজনৈতিক দলের চিঠি দিয়েছেন। আমিও ওই যে একটা বিএনপির ডাকে সাড়া দিয়েছি ঢাকায় গিয়ে। আপনাদের থেকে আমরা সারা বিশ্বকে জানাতে চাই এনটিভির মাধ্যমে যে এটা কি প্রক্রিয়া। ভোটটা তো সবাই দিতে চায়, কিন্তু কোন প্রক্রিয়া গেলে প্রতিটা নাগরিক ভোট দিতে পারে, সেটা প্রক্রিয়াটা প্রথমত কি করা দরকার? জলিল ভাই, ভোটাধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। আর আমরা যদিও প্রবাসে থাকি, আমরা তো দেশের একটা পার্ট, দেশের সিটিজেন্স, তাই না? আমাদের জিডিপিতে আমাদের অবদান আছে 14%, অ্যারাউন্ড 14%। আমরা ফরগেট করলাম যে আমাদের পার্সেন্টেজ বা অবদান এটা বাদই দিই। অ্যাজ এ নাগরিক হিসেবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে ভোট দেওয়ার। তো আমরা এটা চাই। আমরা যদিও দেশে থাকি না বা বিদেশে থাকি, তো এটা আবার ইউরোপের অন্য কান্ট্রিগুলো দেখেন যে যেখানে থাকুক তারা কিন্তু ভোট দিতে পারে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কেন পারবো না? সরকারের সদিচ্ছা থাকলে আমাদের যে প্রায় 2 কোটি পিপুলস আমরা বিভিন্ন রাষ্ট্রে আমরা আছি, আমরা কিন্তু এর চাইলেই আমাদের মতামত এবং ভোটাধিকার সরকারের সদিচ্ছা থাকলে আমরা এরকম দিতে পারি। অ্যান্ড প্রক্রিয়াটা কি হতে পারে? আমরা যদি আমাদের নিজেদের যদি এ ব্যাপারে এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো কান্ট্রিকে মডেল হিসেবে দেখতে পারি। যদি আমরা ইউরোপে যেমন থাকি, আমরা এখানে কীভাবে ভোট দিই? অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারি, পোস্টালের মাধ্যমে আমরা ভোট দিতে পারি, এবং তার্কি যেমন কী করে, তাদের দূতাবাসগুলোর মাধ্যমে ভোট নেয়। তো সেভাবেই বাংলা এটা জাস্ট একটা সরকারের সদিচ্ছার ব্যাপার। প্রবাসীদেরকে একটা গুরুত্ব দেওয়া বিষয়, প্রবাসীদেরকে একটা সম্মান জানানোর বিষয়। কিন্তু আপনি বলছেন ঠিক আছে, আমরা যখন ইতালিয়ান বা ফিনল্যান্ড, ব্রিটেন যেটা আছে, যখনই আপনি পাসপোর্টটা নিলেন বা ন্যাশনাল আইডি কার্ড, সাথে সাথে অটোমেটিক আপনি ভোটার হয়ে যাচ্ছেন, কিন্তু এই দেশের সিস্টেমে। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হলো রেজিস্ট্রেশন করানো। এখন কথা হচ্ছে, হ্যাঁ, আমাদের দেশে ভোটার রেজিস্ট্রেশন তো থাকতে হবে, এনআইডি যেটা, এটা করতে হবে। এটা নট অনলি ফর ভোট পারপাস, এনআইডিটা এটা এত গুরুত্বপূর্ণ এখন হয়ে গেছে। যেহেতু আমি দেখেছি আপনি রিসেন্টলি বাংলাদেশ ভিজিট করেছেন, আমিও ভিজিট করেছি। আমরা যারা প্রবাসী আছি, আমি আপনার মাধ্যমে এবং এনটিভির মাধ্যমে সব প্রবাসীদেরকে বলতে চাই যে যেখানে যে দেশেই থাকি না কেন, আমরা সবাই আমাদের নিজেদের প্রপার্টি বলেন, নিজেদের সেফটির জন্য এই এনআইডি করা খুব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমরা জমি জমা যেমন সেলও করতে পারবো না, ক্রয়ও করতে পারবো না। এটা একটা বড় বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা আমাদের সকল প্রবাসী একটু কেয়ারফুলি কনসিডার করা উচিত। আমরা ভাই থেকে আরো জানতে চাই কি আমি না, আমার এক্সপিরিয়েন্স ফিনল্যান্ডের সাথে, আমাদের ফিনল্যান্ডে হচ্ছে আপনার আলাদা কোনো এনআইডি আপনার ইম্পর্টেন্ট না। আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে, জন্মের ডেট অফ বার্থের সাথে একটা সিকিউরিটি নাম্বার থাকে। ওই সিকিউরিটি নাম্বারটা আপনার পাসপোর্টে থাকে, আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকে। আপনি যদি পুলিশ কার্ড নিতে পারেন, হ্যাঁ, পুলিশ কার্ড যেটা আপনারা এনআইডি বলেন, ওইটাই সেম থিং, ওটারও ডেট থাকে। ওই পুলিশ কার্ড দিয়ে আমরা ফুল ইউরোপ মুভ করতে পারি উইদাউট পাসপোর্টটা হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট মানে ফুট পাস হওয়ার জন্য যে
আইডি কার্ডটা ওটাই পাসপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য। বাংলাদেশের জন্য ভোটটা কম। সুতরাং বাংলাদেশের জন্য ভোটটার জন্য আপনি যদি অবশ্যই আমাদের প্রত্যেকের নাগরিকের ইয়ার ভাই যেটা বলছে যে এটা NID সরকারের registration। এনআইডি তো অবশ্যই রেজিস্ট্রেশন করা লাগবে, যেহেতু ওখানে আমার সিকিউরিটি নাম্বার আসতেছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসতেছে, ওই সিকিউরিটি নাম্বারটা যদি পাসপোর্টে অ্যাড হয়ে যায় তাহলে আর এনআইডিটা আমার মনে হয় না দরকার আছে আলাদা, কারণ একই জিনিস অ্যাড হইতেছে। কিন্তু এখন ভোটার সিস্টেমটা সরকারের সদিচ্ছার কমপ্লিটলি, এটা আপনি কি কোনভাবে করতে পারেন কি রাষ্ট্র যখন ভোটের আসবে আমরা অবশ্যই রেজিস্টার করতে হবে আমাদের অ্যাড্রেস ওয়াইজ, তাহলে ওই অ্যাড্রেস ওয়াইজে কি গভর্নমেন্ট ওখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে আমাদের ব্যালটটা পাঠিয়ে দিবে না? হ্যাঁ, এটা বলতে আসতেছি আমি। আর বা আপনি কি এমবাসির মাধ্যমে আমাদেরকে পাঠাবেন, নাকি আপনার এখন এআই মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি নিজের সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা একটা পাসওয়ার্ড দিয়ে আপনি অলওয়েজে রেজিস্টার্ড হইয়া ওখানে আপনি আপনার আপডেট দিতে হবে। যদি আপনি ভাষা চেঞ্জ করেন সেটাও আপনি দিতে হবে, যদি আপনি কান্ট্রি চেঞ্জ করেন সেটাও আপনি আপডেট দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কলার কে কোথা থেকে বলছেন, আপনি শুনতে চাই আপনার মতামত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয় দিন। জি, আমার নাম শাহিন, আমি টিএসসি থেকে বলছি। আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আপনার যে প্রথম আপনার যে গেস্ট একজন বলছিল যে চট্টগ্রাম যে বন্দরের কথা, যে বর্তমান সরকারের যে তত্ত্বাবধায়ক সরকারের আপনার এখতিয়ার আছে কিনা এটার সিদ্ধান্ত নেওয়া। জি, তো এটা তো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার হচ্ছে, ঠিক না? তো এটা কি ওনারা মনে করেন না যে ওনার এখতিয়ার আছে? ধন্যবাদ। আপনার আর কোন প্রশ্ন আছে? আমরা অ্যানসার দেব। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন? আরেকজন কলার লাইনে। আসসালামু আলাইকুম, পরিচয় দিন। জি, আসসালামু আলাইকুম। আমি আপনার কথাটা শুনছি না। আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। কোশ্চেন বলেন কি? আমার আপনার কথা আমি শুনছি না, আপনার কথা শুনছি না, আমি জানি না। শুনতেছি। আমি জানি আপনার ওজন কইরা সিকিউরিটি নাম্বার পাসপোর্ট, তো পাসপোর্ট কি রকম? হ্যাঁ, আপনার টিভির ভলিউম কমাই কথা বলেন। আপনার আমি সরি ভাই, আমি টেলিফোন দেখা বাদে আপনি উত্তর দিবা, কারণ আমার ফোন মাঝে কথাটা শুনছি না। আমি আপনার কইতে চাইলাম ওদের ওইটা সিকিউরিটি নাম্বার পাসপোর্ট, তো কি ব্রিটিশ পাসপোর্ট না খালি বাংলাদেশি পাসপোর্ট? আর সিকিউরিটি নাম্বার কিনা পাসপোর্ট বেশি পাসপোর্ট লাগাই যাই বলি, বাংলাদেশি পাসপোর্ট দুইটা লাগাই যাই বলি না। আমি ফোন দেখা বাদে আপনি উত্তর দিয়ে যাবেন। আমি কি আমরা বলবো, আমাদের অতিথিরা বলবে আপনার বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনাকে এনআইডি করতে হবে বা বার্থ। ধন্যবাদ। জি, আমরা মানে 1 মিনিট সময় আছে আমাদেরকে, আমরা আপনার শেষ করেন পরে আমরা ওনাকে যাব। এখন ওই আমাদের যে ভাই করতেছে ইন্টেরিয়ম সরকারের কি এখতিয়ার আছে কিনা এই ডিসিশনটা নেয়ার? ইন্টেরিয়ম সরকার সরাসরি এখতিয়ার আমি মনে করি না, কারণ হচ্ছে যেহেতু ওনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই, ওনারা সকল যেহেতু এখন তোর অন্তর্বর্তী সেহেতু ওনারা সকল রাজনৈতিক দলকে নিয়ে বৈশা সবকিছু ডিসিশন সবগুলো ওপেন কইরা এক্সপ্লেন কইরা তারপরে পাবলিকও দেখবে, সেটা প্রয়োজন বোধে লাইভে যে দেখি যে রাষ্ট্রীয় ইন্টারেস্ট আমাদের কোনটা যেটা বেটার হয়, অবশ্যই সেটা আমরা ডিসিশনে যাব। সেটা এটার এখতিয়ার মানে এটা না যে ওনার ডিসিশন নিতেছে। ধন্যবাদ। দর্শকবৃন্দ আমাদের সাথে থাকবেন, আমরা আবার ফিরে আসবো। আমরা নামাজের আজানের জন্য আমরা একটু বিরতিতে যাব, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শকবৃন্দ। আমরা যাচ্ছি হাবিব ভাই, যে আমরা তো শুনলাম এখন রাষ্ট্র গঠনে প্রবাসীদের ভূমিকা তো ছিল, থাকবে, এবং আরো কিভাবে থাকা প্রয়োজন বলে মনে করেন আপনি? দেখেন, আমাদের বিভিন্ন বিষয়ে যে এক্সপার্টিস যারা আছেন, জি, আমি মনে করি যে সরকার পরিচালনায় বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, স্পেশালি বহির্বিশ্বের সঙ্গে ডিল করার বিষয়গুলোতে, যে আমরা যারা প্রবাসী আছি আমাদের মধ্যে থেকে যারা এক্সপার্টিস বিভিন্ন বিষয়ের উপর, তাদেরকে সরকার কাজে লাগালে দেশ এবং সরকার এবং জাতি হিসেবে আমরা উপকৃত হব। তো আমাদের একটা রুলস তারা করে রাখছে যে যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার
তারা বাংলাদেশের কোনো সাংবিধানিক দায়িত্বে তারা থাকতে পারবে না। তাই আমি মনে করি এটার পরিবর্তন হওয়া দরকার। এই জন্য মনে করি দেখেন ব্যাংক অফ ইংল্যান্ডের 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত 7 বছর তিনি ছিলেন গভর্নর, আজ সে কানাডার প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তো ভদ্রলোক 3টা দেশের পাসপোর্ট হোল্ডার, কানাডা, রিপাবলিক অফ আয়ারল্যান্ড অ্যান্ড ইউনাইটেড কিংডম, 3টা দেশে সে পাসপোর্ট হোল্ডার। তো সমস্যা তো হচ্ছে না। আর আপনি এই কানুন করেও এটা কি আপনি আটকায় রাখতে পারছেন? পারেন নাই। তো আপনার একজন বিচারকের ইংল্যান্ডের পাসপোর্ট পাওয়া গেছে, খায়রুল হক সাহেব। তো এরকম ব্যাংকার তার কাছেও পাওয়া গেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার কাছে ইউরোপের পাসপোর্ট পাওয়া গেছে, সে বর্তমানে ইউরোপে আছে। তো আইন কানুন করে তো আপনি এটাকে বাধাগ্রস্ত করতে পারেন নাই বা বন্ধ করতে পারেন নাই। দেয়ারফর আমি মনে করি যে এটাকে আইনেরই পরিবর্তন করে যে সবারকে সম অধিকার দেওয়া। এক্স্যাক্টলি। তো যে যে বিষয়ে এক্সপার্ট তাকে সুযোগ দেওয়া। আপনার কাছে প্রশ্ন করছি, আমরা আদালতের রায় সত্য মেয়র ইশরাক হোসেনকে সরকার নগর ভবনে বসতে দিচ্ছেন না এবং শপথও দিচ্ছেন না, আন্দোলন হচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? ঠিক, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া? ঠিক বিষয়টাকে পজিটিভলি দেখার, অ্যাটলিস্ট পজিটিভলি দেখার কোনো সুযোগ নেই। সরকার এই বিষয়টার উপরে মানে অযথা সময়, শ্রম, মেধা নষ্ট করছেন, যেটার কোনো দরকার ছিল না। আর কেউ কেউ বলছেন যে তাদের দাবি অনুযায়ী যেহেতু ওই নির্বাচনটাই ছিল অবৈধ, সেহেতু ওই নির্বাচনের মেয়রও অবৈধ। তো তাদের প্রতি আমার আরেকটা পাল্টা আর্গুমেন্ট যে 18-র ইলেকশনটা তো একটা অবৈধ ইলেকশন ছিল, 24-এর ইলেকশনটা অবৈধ। তো ওই অবৈধ ইলেকশনের নির্বাচিত এমপিদের দ্বারা মনোনীত রাষ্ট্রপতি সেও তো অবৈধ। তাহলে এই সরকার তো তার কাছেই শপথ নিচ্ছেন। তো দেয়ারফর এই ধরনের পরিবেশ ঘোলাটে করার কোনো মানে হয় না। ঠিক আছে, তো এই সরকারকেও কিন্তু আদালতের রায়ের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। তো তাকেও তো আদালতের রায়ের মাধ্যমেই বৈধতা দেওয়া হয়েছে। হ্যাঁ, আদালতের মাধ্যমে তো তাকে বৈধতা দেওয়া হয়েছে। আদালতের রায়ের আগের দিনে তো তিনি যান নাই, দাবি করেন নাই, তার সমর্থকরাও কিন্তু দাবি করেন নাই, আদালতের রায়ের পরেই তারা গেছেন। দেয়ারফর এ ধরনের এখানে কোনো ধরনের হ্যারাসমেন্ট না করে আমি মনে করি তাকে সুযোগ দেওয়া। ইভেন এটাও আমি মনে করি পাশাপাশি কোনো নির্বাচিত সরকার অথবা কোনো যে কোনো সাংবিধানিক সরকার বা বিপ্লবী সরকার, তার কোনো রাইট নাই নাগরিককে তার সুবিধা থেকে বঞ্চিত করা। নগর ভবন যদি একদিনের জন্য বন্ধ থাকে, নগর ভবন যদি একদিনের জন্য বন্ধ থাকে, সেক্ষেত্রেও নাগরিকরা কিন্তু সেবা থেকে বঞ্চিত হয়। এই কথাটা আমি ওনাকে সেই সেবা থেকে বঞ্চিত হওয়ার অধিকার কারণ নাই। আপনি তো রিসেন্টলি দেশ থেকে আসছেন, আমি সেটাই বলতে চাচ্ছি ভাই, আপনিও জয়েন ভাই, আপনিও ছিলেন ঢাকা শহরের কি দুর্গতি এবং দুর্ভোগ সাধারণ বলেন একটু নাগরিক হিসেবে এই সমস্ত কিছু শিকার হচ্ছে আমরা নাগরিকরা, সাফারিং করি আমরা নাগরিকরা। নগর পিতা না, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক ওখানে ফাংশন করছে না, দুর্গন্ধ, আপনার ট্রাফিক জ্যাম, মানুষের জীবন প্রচন্ড গরম, মানুষের জীবন মানে দুর্বিষহ হয়ে গেছে। একটা দেশের ক্যাপিটাল সিটিতে যদি এই অবস্থা থাকে, তাহলে সে দেশের আমরা কি সমস্যাটা তাহলে কোথা থেকে? এটার সমস্যা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন করছে না, অ্যাডমিনিস্ট্রেটর মেয়র নাই। সরকার কেনই তাকে আদালতের মাধ্যমে রায় ঘোষণা দিয়ে দিল? তো সরকার গ্যাজেট প্রকাশ করলো, তাকে ক্ষমতা দিতে কেন গড়িমসি করছে? কারণ as soon as he will take the রেসপন্সিবিলিটি, একটা সে রিজনেবল স্টেপ নেবে আপনার ঢাকা সিটির অনেক যে সমস্যাগুলো আছে এটা সমাধান করার জন্য। কিন্তু সরকার এদিকে নজর দিচ্ছে না। দ্যাট মিনস সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করছে না, কিন্তু সাধারণ মানুষ দিয়েই তো সরকার। আমরা সাধারণ মানুষ কঠিনভাবে সাফারিং করেছি ঢাকাতে। আমি 4-5 দিন আমি ঢাকাতে ছিলাম, আপনার 6 থেকে 9 তারিখ পর্যন্ত আমি কঠিন সাফারার হয়েছি। একটা দুর্ভোগ, ঢাকা শহরে একটা চরম দুর্ভোগ, বাস করার অনুপযোগী হয়ে গেছে। এই আমাদের ক্যাপিটাল সিটিকে, এটা আমাদের ঢাকা উত্তরের যে আছে তাকেও তো কিন্তু আপনার শপথের মাধ্যমে এজাজ সাহেব হ্যাঁ, আপনারা শুনতে চাইবেন কি আপনি বলেন কি হওয়া দরকার? আমি মনে করি সরকারের যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ চট্টগ্রামে আপনারা দিয়েছেন, বরিশালেও আপনারা দিয়েছেন, তাহলে আপনারা ঢাকা দক্ষিণকে দিচ্ছেন। হ্যাঁ, ঢাকা দক্ষিণকে নাম কি হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেবকে আপনারা দিচ্ছেন না কেন? আপনারা যদি না দিতে চান, ওনাকে ডিক্লেয়ার দেওয়ার আপনার দরকার ছিল না।
আর একটা নগর পিতা ছাড়া তো একটা নগর চলতে পারে না, আর ক্যাপিটাল ওটা। কারণ আর এদিকে আপনারা ইনভেস্টর আনতে চাইতেছেন দেশ থেকে, অবশ্যই এটা ভালো কোনো না, কিন্তু আপনার যদি নগর যদি ক্লিন না থাকে, নগর পরিচালনা যদি সঠিকভাবে না চলে, নগর পিতাই না থাকে, তাহলে আমি ফিল করতেছি এখানে। কারণ উনি হয়তো বিএনপির একজন বড় সাপোর্টার বা বিএনপির একজন নেতা, ওই জন্য এই প্রবলেমটা আমার মনে হয় হইতেছে। এখানে বিএনপিকে ইস্যু করা হইতেছে টোটাল ব্যাপারটা। ওনারা কেন আন্দোলনে যেতে হবে? আপনারা যেহেতু গ্যাজেট ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন, ওনাকে কেন ঘুরাইতেছেন, কেন আননেসেসারি টাইম ওয়েস্ট করতেছেন এগুলোর জন্য? এখন তো আপনাদের দরকার হচ্ছে মানুষের কর্মসংস্থান কিভাবে করবে, মানুষের জীবন ব্যবস্থা উন্নত কিভাবে করবে, রাষ্ট্রীয় ইন্টারেস্টগুলো কিভাবে করবে, ওগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকা উচিত। এগুলা না, এটা তো খুবই সামান্য জিনিস। যেহেতু নির্বাচন কমিশন গ্যাজেট ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন, তার মানে ওনাকে এটা দিয়ে দেন। আইন মন্ত্রণালয় বলতেছে আমাদের কিছুই করার না, যেহেতু নির্বাচন কমিশনের ফুল এখতিয়ার আছে, যেটা আমি নিজে শুনছি। কিন্তু আজকে আবার তারা আইনি প্রক্রিয়াতে যেতে চাচ্ছে, এটা প্লে করতেছে। আপনারা সবকিছু মিক্স আপ করতেছেন। আমি একটু অ্যাড করবো আপনার ইয়ের সাথে, যে প্রবাসীদের ভূমিকা ইয়ের জন্য। আমার বয়স যখন 20 রান, তখন আমি বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে মুভ করছি। আমার বয়স ইউরোপে মোর দ্যান 25% অলরেডি। আমরা বাংলাদেশের লাইভ ব্যবস্থা জানি, ইউরোপের জানি, ইন্টারন্যাশনাল লাইভ ব্যবস্থা আমাদের জানি। সুতরাং আমাদের অভিজ্ঞতা কিন্তু মাল্টি ন্যাশনালাইজ। সুতরাং আমরা যদি বাংলাদেশে যদি কোনো অপরচুনিটি পাই ওইভাবে রাষ্ট্র গঠনে, আমার যারা লোকাল এমপিরা আছেন বা লোকাল লিডার আছেন, ওরা আমাদের সাথে কখনো পারবে না। আর আরেকটা কথা হচ্ছে যে যারা লোকাল এমপি মিনিস্টার যারা হয়, তাদের তো আমরা গত 53 বছর দেখছি মোর দ্যান 80% বেগম পাড়ার দিকে যোগ। ওনাদের বেগম পাড়াতেই থাকে, কিছু না কিছু থাকে। আমরা তো বেগম পাড়াতে অলরেডি বাস করি, আমাদের ওটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আমরা প্রতিদিন আমাদের দেহ থাকে এখানে, আত্মা থাকে দেশে। দেশকে কিভাবে আমরা আগায় নিতে পারি, দেশে কিভাবে ভালো করতে পারি। সুতরাং প্রবাসীদেরকে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিনিধি চাচ্ছেন বাংলাদেশ, প্রতিনিধি আমি অ্যাটলিস্ট 10% প্রতিনিধি চাচ্ছি বাংলাদেশের জন্য, বাংলাদেশে কিছু করার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি যে আমরা দেখলাম যে 1100 কোটি টাকা আজকের নিউজে আমরা দেখলাম যে এস আলম আত্মসাৎ করছে, এবং আজকে আর একটা নিউজ দেখলাম আমরা যে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করছে গভর্নর সৈন্যরা। নগদ নামে একটা মানি ট্রান্সফার কোম্পানি আছে, নগদের মাধ্যমে 2000 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশের। এটা ফেরত আনার জন্য চেষ্টা চলছে। এই যে টাকাগুলি বারবারই আমরা শুনতে পাই, কিছু উদ্ধারও করছেন তারা। হ্যাঁ, ওই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার টাচার যেটি নিয়ে গেছে হ্যাকিং করিডোরে। এখন এই যে এস আলম তার বাড়ি আছে লন্ডনে, এখন এই ব্যাপারে আপনার আজকের নিউজটা আমি বললাম মতামত কি প্রবাসী হিসেবে? প্রবাসী হিসেবে মতামত তো কি আর বলবো, এটা সরকারকে বিষয়ে আরও কঠোর হতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যে যাদের থ্রুতে আসলে পয়সাটা বের হয়, ওই জায়গাটায় আপনার ইন্টেলিজেন্সটা স্ট্রং করতে হবে। তো আমাদের যে ব্যাংক বা অন্যান্য ইন্টেলিজেন্স ব্যুরো যারা আছেন, তারা তো আসলে নিজেরাই এই সিন্ডিকেটের সাথে জড়িত। দেয়ারফর এই জিনিসটাকে মানে শর্ট আউট করা যাচ্ছে না। তো আমি মনে করি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিষয়ে এই কোনো ধরনের অনিচ্ছার অভাব আছে, কিন্তু বাট ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এভরিথিং, এই ধরনের ভাবাটা মনে হয় ঠিক না। কারণ তার নিচে বহুত বড় একটা সিন্ডিকেট কাজ করছেন, স্পেশালি তারা আন্তরিক না মনে হয় এরকম। এক্স্যাক্টলি। আচ্ছা, দেয়ারফর এই ঘটনা ঘটছে। জি। তো শুধুমাত্র একজন ব্যক্তি এই জিনিসটা সমাধান করতে পারবে না। আর এটা আমাদের সামাজিক যে অবক্ষয়, একটা ধ্বংসপ্রাপ্ত। তাহলে আপনি বলছেন যে আগের যে সরকারের যে 17 বছরে যে বিভিন্ন খাতে দুর্নীতি এমন ভাবে ঢুকে গেছে, এখনো অনেক রয়ে গেছে সেখানে, এটা বাধাগ্রস্ত করছে, এরকম কিছু মনে হয়? এটা 2-1 দিনে সমাধান হবে বলে আমি মনে করি না। এটাকে মানে ওভার দ্য টাইম এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি ইমপ্রুভ করবে। আপনার কাছে আমরা জানতে চাই একই প্রশ্ন, এই দুর্নীতির ব্যাপারে তো একটা মানে মহামারী, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। বাংলাদেশের আপ টু বটম সকল সেক্টর দুর্নীতি গ্রাস করে ফেলেছে। এখানে একজন ব্যক্তি এটাকে সমাধান করা সম্ভব না। আমি মনে হয় আমার আগের আপনার প্রোগ্রামে আমি বলেছি যে এটা উইদিন এ শর্ট টাইম ইজ নট পসিবল টু রিসলভ দিস ইস্যু। এই ইস্যুটা সিরিয়াস ইস্যু, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। আমি আগের প্রোগ্রামে বলেছিলাম যে
দুর্নীতিটা কারা করছে? আমাদের দেশের এডুকেটেড পিপুলরা করছে, অশিক্ষিত লোকরা করছে না। এডুকেটেড পিপুলরা কেন দুর্নীতি করছে? আর বিসিএস ক্যাডাররা করছে, যে যে অবস্থানে যে চেয়ার, ওই চেয়ার থেকে করছে। ওই চেয়ারে পৌঁছাইতে সরকারের অনেক, আমি বলেছিলাম যে আগের প্রোগ্রামে, যে অনেক অর্থ ব্যয় করে ওই ছেলেটাকে বিসিএস ক্যাডার মাধ্যমে ওখানে ওই চেয়ারটা দেওয়া হয়েছে, দুর্নীতি করার জন্য নয়, দেশ গড়ার জন্য। বাট সে সেই কাজটা না করে তার দায়িত্বের প্রতি অবহেলা করে দেশটাকে মগের মুলুক মনে করে যা ইচ্ছে তাই করছে, অ্যাবিউজ করছে। সো এইটা এমনি এমনি শেষ হবে না। এটা শেষ করার জন্য কি কি করা দরকার? নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে গোটা জাতিকে। কারণ অন্তর থেকে যদি দুর্নীতি দূর না হয়, তাহলে আপনি ফিজিক্যালি কোনোভাবে এটা দুর্নীতি অফিসিয়ালি করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে অনেকে যে মেসেজ আসতেছে যে ভাই আমরা এখনো আমাদের প্রবাসীদের সম্পদ, জমি জমা যে লুটপাট হয়েছে উদ্ধার করতে পারছে না। এখন এটা আপনি বর্তমান সরকারের কাছে কিভাবে আপনার প্রবাসী হিসাবে মেসেজটা কি করেন? এখন অনেকেরই সমস্যা, এখনো সাবেক যারা দখল টকল করছে এখন উদ্ধার করতে পারছে না, যেহেতু মামলা প্রক্রিয়া, সম্পত্তির মামলা হলে 3-4 বছর লাগে এটা উঠে আসতে। এটা কি করণ? 3-4 বছর না, এটা মোর দ্যান 25 to 30%, সরি 30 ইয়ার্স লাগে এরা নিয়ে নেয়। তো এগুলার পিছনে ওই আপনাদের বলতেছিলেন দুর্নীতি, আমাদের দুর্নীতি বা উকিলদার জড়িত এগুলার পিছনে। বাঁচবেন কয়দিন, বাড়িঘর করবেন? এক্স্যাক্টলি। এখন আমরা তো এই জন্য তো গত 15 বছর টোটালি আমাদের বিদেশি যারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে যারা পার্মানেন্টলি সেটেল, তারা কখন, আমি নিজেও আমরা ইনভেস্ট বন্ধ করে দিয়েছি অলরেডি 12-14 বছর আগে। না হয় আমি নিজেই ফ্যাক্টরি করার আমার প্ল্যান ছিল আরও অ্যাটলিস্ট 12 বছর আগে। কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল এটা যে আমরা তো আমাদের ইউরোপও আমাদের বাড়ি, ওটাও আমাদের বাড়ি, আমরা ওখানে মাল মেক করব, এখানে আনি সেল করবো। বিভিন্ন রেস্টুরেন্ট অফিস খুব দ্রুত কাজ করে দিল। এখন ওটা এখনো তো না, এখনো তো সম্ভব না। কারণ হচ্ছে যে আগের সরকার যে দুর্নীতিবাজদেরকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ রেখে গেছে, ওই ভাইরাসগুলো তো এখনো চেঞ্জ হয় নাই, সবাই তো এক জায়গায়। এখন ডক্টর ইউনূস স্যার আসতে তো লং টাইম হয় না। এখন এই প্রবাসীদের জন্য তাদের কি প্রবাসীরা দূতাবাসগুলির মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন করবে যে আমাদের আমরা তো ইনভেস্ট করতে পারছি না, কারণ এই ধরনের মামলা তো লং টাইম। ইনভেস্ট বলতে এখন আমরা কি না, এখন যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি এটাতে সাপোর্ট না দিতে পারবে, তাহলে আমি মনে করি ওনার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধি, গণতান্ত্রিক সরকার দিয়ে দেখ, ওনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে তাড়াতাড়ি, যেহেতু ওনাদের লিঙ্ক আপ স্ট্রং আরো বেশি। ইন্টারিম গভর্নমেন্ট তো হচ্ছে সবার সরকার, এটা তো এখন এটার কারণে আমাদের বিদেশি ইনভেস্টররাও বিশ্বাস করবে না ওনাদের উপর তো বেসিস করে ওনারা ইনভেস্ট করবে না। সবাই তাকিয়ে আছে যে ফিউচারের কি হয়, কিরকম গভর্নমেন্ট আছে। কারণ গত 17 বছরের যে গভর্নমেন্ট ছিল, এটা তো আমাদের কমপ্লিটলি ইন্ডিয়ার এজেন্ট ছিল। এরা তো আমাদের রাষ্ট্রীয় ইন্টারেস্ট কোনো ইয়ে ছিল না, গভর্নমেন্ট ছিল, যার কারণে ওনাদের লোকগুলোর দিয়ে আপনার এই টাকাগুলো হাজার কোটি টাকা জন্য একটা কোটা করা দরকার। আপনি কি মনে করেন এই সমস্যাগুলি যদি প্রবাসীরা যদি পার্লামেন্টে থাকে তাহলে তারা বলতে পারবে না? আমি তো ওই জন্য বলছি অ্যাটলিস্ট 10% পার্লামেন্টে আপনি ইয়ে দেওয়া উচিত, প্রবাসীদেরকে ছেড়ে দেওয়া উচিত। তাহলে অ্যাটলিস্ট তাদের শুধু ইয়ে না, কারণ বাংলাদেশের বড় অংশ তো ইনভেস্টর হচ্ছে বিদেশিরা। আমরা কিছুদিন আগে যে ইন্টারন্যাশনাল ইনভেস্টর ফোরামটা দিয়েছিল, ওটা খুবই প্রশংসাজনক। কিন্তু আমাদের যারা আছে, আমরা যারা আছি, আমাদেরকেও তারা ডাকা উচিত। ধন্যবাদ। আপনি কিন্তু এই কথা বলছিলেন যে একটু আগে, এখন এই যে কি প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদেরকে সরকারের মানে ইনভলভ করতে পারে, সেটা কি সংসদে কোনো ভোটের মাধ্যমে, নাকি এমনি সরাসরি আপনার যেটা সিআইপি বা আমরা ভিআইপি বলি, এরকম কিছু কিভাবে নিতে পারে সরকার প্রবাসীদেরকে তার রাষ্ট্র গঠনে? যেমন এই যে সমস্যাগুলো তাহলে তুলে ধরতে পারবে পার্লামেন্টে, আইনগুলি তো পার্লামেন্টে হয়, পাস করে, তারপর ল মিনিস্ট্রিকে পাঠায়, তাই না? এটা কি আপনার মত? আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তারা তো আপাতত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সেখানে পালন করেন, সেটা আমরা দেখে আসলাম। তো এরা তো আসলে প্রকৃত পার্লামেন্টেরিয়ান দায়িত্ব কতটুকু পালন করছেন সেটা যথেষ্ট মানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এই মেম্বার অফ পার্লামেন্টের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বটাও তারা একই সাথে পালন করতেছেন, দেয়ারফর সেটা ভিন্ন কোশ্চেন। এক্ষেত্রে আপনার যেহেতু আগামী সরকার বা বিএনপি যেটা প্রস্তাব দিয়েছেন যে উচ্চকক্ষ করবেন, আচ্ছা, তো আপনি উচ্চ কক্ষে কিন্তু একটা পার্সেন্টেজ রাখতে পারেন, এক্সপার্টিস যারা আছে
সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন। ব্রিটিশ পার্লামেন্টের মতো হাউস অফ লর্ডস কমন্স থাকে এটা বিএনপি তো প্রপোজ করছে। আচ্ছা। এটা আদৌ কতটুকু ফাইনালাইজ হবে আমরা দেখি, ওয়েট করি। তাহলে গণতান্ত্রিক সরকার আসলে এটা যদি যেই আসে, গণতান্ত্রিক সরকার পর্যন্ত আমরা ওয়েট করি। আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে আরেকটু অ্যাড করবো আপনার মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনগুলোতে যে কোনো এনি পার্টি, আমি মনে করি ওনাদের উচিত যে প্রত্যেকটা দল থেকে তাদের যে যতগুলা কোটা ইয়েগুলো আছে মেম্বার অফ পার্লামেন্টের কত 330টা, প্রত্যেক ইয়েতে যারা পার্টিসিপেট করতে চায় তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কে কেন হবে, কি করবে, তার কি তার দিক কী হবে সেটা বাহির করে নিয়ে আসা উচিত আগে তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে নমিনেশন দেওয়ার আগে। কারণ হচ্ছে এখন আমরা এখন গত 30-40 বছর যেভাবে দেখতেছি, বলে যে ত্যাগী রাজনীতিবিদ কীরকম, ওনারা কোনো কাজ করে না, ওনারা প্রতিদিন শুধু পলিটিক্যালি বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আলোচনা করে আর বাসায় বসে থাকে। তো এখন ওনার সংসার চালানোর জন্য ওনাদের কোনো অপশন নাই, ইনকাম নাই, ওনার শুধু ত্যাগী, ওটাই ওনাদের ত্যাগী রাজনীতিবিদ। এটা একটা আমি জাস্ট অ্যাড করতে চাই, পলিটিক্স কুড নট বি সোর্স অফ ইনকাম। আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের ম্যাক্সিমাম যেটা হয়েছে, যারা আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাই তাদের পলিটিক্সটাই সোর্স অফ ইনকাম হয়ে যায়, যার কারণে এই এত দুর্নীতি, যার কারণে এত সমস্যা, যার কারণে এত কিছু। আমি মনে করি যে আগামী যদি ইন্টার্ম গভর্নমেন্টের পরে যদি আগামী ইলেকশনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং যেভাবে উনি পরিকল্পনা করছেন, ওনার উচিত হবে এক যোগ্য ক্যান্ডিডেট, দেশপ্রেমিক ক্যান্ডিডেট এবং সচ্ছল ক্যান্ডিডেটকে বের করে নিয়ে এসে জনগণের ভোটাধিকারের মাধ্যমে তাদেরকে পার্লামেন্টে পাঠানো, যাতে একটা স্বচ্ছ পার্লামেন্ট তৈরি হয়, এডুকেটেড পার্লামেন্ট তৈরি হয় এবং একটা এক্সপার্ট, একটা ইন্টেলেকচুয়াল পার্লামেন্ট যেন জাতি উপহার পায়। এটা জনাব তারেক রহমান এই বিষয়টা নজর দিবেন বলে আমি মনে করি আগামী নির্বাচনের জন্য। এক সেকেন্ড আমার যদি 30 রাজনীতি আমি মনে করি সেকেন্ড প্রফেশন হওয়া উচিত। ফার্স্ট প্রফেশন হবে আপনার পার্সোনাল ইনকামের জন্য, ফ্যামিলি ইনকামের জন্য প্রফেশন। আমাদের রাজনীতিবিদদের মেন প্রফেশন হচ্ছে রাজনীতি, যার কারণে তো ওনারা দুর্নীতির সাথে ইজিলি জড়াই দেয়, কারণ হচ্ছে ওনার তো ইনকাম দরকার। ওনারা যখন চান্স পায় তখন উনি পারে না সবই ঢুকে ফেলতে, টাকা পয়সা যা পায় গভর্নমেন্ট থেকে ইয়েগুলা। তো এই জন্য রাজনীতি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। ধন্যবাদ। আলোচনা যাচ্ছি এবার হলো আমরা জাতিসংঘের করিডোরের প্রস্তাব, এটা খুব ইম্পর্টেন্ট, যদিও এটা সরকার আপত্তি করেনি। বাকি এই প্রস্তাবে কি কি আছে বা কতদূর এগুলো বিষয়গুলো এখনো আমাদের কাছে পরিষ্কার না। একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনি এই প্রস্তাবকে কিভাবে দেখছেন, আপনার কাছে আগে জানতে চাই। পরে এদিকে যাব। ধন্যবাদ। আলটিমেটলি আপনি ইনঅ্যাকশন ইজ নট এ অপশন। জি, তো আপনাকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, অ্যাকশন আপনাকে যেতেই হবে। আর আপনার সার্বভৌমত্ব অলরেডি আঘাত হয়েছে। আপনি সার্বভৌমত্ব কীভাবে খোয়াইছেন ওখানে, যে মায়ানমার থেকে একটা নির্দিষ্ট জনসংখ্যা আপনার ভিতর কিন্তু চলে আসছে। জি। আর ওই জায়গায় যে আমাদের মূল ভূখণ্ডের যেখানে তারা আছেন, ওই জায়গাটায় আমাদের যে অধিবাসী ওখানকার তারা ওখানে মাইনরিটি হয়ে গেছে। আবার ওদিকে ভাষাঞ্চলে কিছু রাখছেন, তাদেরকে চাইলে আপনি সরাই দিতে পারবেন না। তো আপনার সার্বভৌমত্ব কিন্তু অলরেডি আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এটাকে আপনি শর্ট আউট করতেই হবে। প্রথমত আগে রোহিঙ্গাকে নিতে হবে। হ্যাঁ, তো অনেকে বলছেন যে খাল কেটে কুমির আনা, কুমির ভাই অলরেডি চলে আসছে। আচ্ছা, কুমিরটাকে এখন আমাদের বিদায় করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো দেয়ার ফর আপনাকে অ্যাকশনে যেতে হবে। আর এক্ষেত্রে আপনার একজন আমাদের পার্মানেন্ট বন্ধু আছে কিনা সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু একজন পার্মানেন্ট শত্রু আছে আমাদের, সেটা হলো ভারত। আচ্ছা, সে কখনোই এই রোহিঙ্গা ইস্যু রিজলভ হোক সে চাবে না। সে চাবে এই ইস্যুটা মানে চলমান থাকুক, বাংলাদেশে একটা স্ট্রাগলের বিদ্রোহ থাকুক। আচ্ছা, এই মানুষগুলি যখন কিনা ওই জায়গাটা যথেষ্ট হবে না, প্রাকৃতিক নিয়মে তাদের সংখ্যা বাড়বে। আবার আপনার ইউএন কিন্তু একটা রিপোর্ট দিয়েছে যে আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে সেখানে একটা ফ্যামিন হবে। তো আর ওইদিকে জান্তা গভর্নমেন্ট তাদের খাবার যে চ্যানেলটা, সে সরবরাহের চ্যানেল তারা বন্ধ করে দিয়েছে। তো এটা তারা পরিকল্পিতভাবে সেখানে একটা মানে দুর্ভিক্ষের আয়োজন তারা মানে ওখানে শুরু হয়ে গেছে। তো তখন তো একসাথে ফ্যামিনটা শুরু হয়ে গেলে একসাথে 3-4 লাখ ঢুকে পড়বে, তখনও তো আপনি বাধা দিতে পারবেন না। 10 বছর 20 বছর পরে যায় যদি ওরা আমাদের ভাষাঞ্চলে স্বাধীনতার ঘোষণা দেয়,
তখন কি করবেন? ধন্যবাদ। দেয়ারফর আপনাকে স্টেপ নিতেই হবে। জি, আপনার কি এই ব্যাপারে কোনো করিডোর বিষয়ে আছে, বলুন। এটা হচ্ছে ভেরি সেন্সিটিভ ইস্যু। জি, করিডোর এই ইস্যুটা আজকে রেইজ হয়েছে, বাট আমি মনে করি এর পেছনে আরও 5-7 বছর আগের একটা চিন্তা কৌশল পররাষ্ট্রনীতি কাজ করছে। জি, কিভাবে দেখেন, এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা, এই রোহিঙ্গা পরিকল্পিতভাবে তাদেরকে রিমুভ করে আমাদের দেশে পুশিং করা হয়েছে, ঢুকাই দেওয়া হয়েছে। আমরা এমনি ছোট্ট কান্ট্রি, জনসংখ্যায় অনেক ব্যয়বহুল, আমরা নিজেরাই যেখানে সার্ভাইভ করতে পারছি না, সেখানে উপরে আরও একটা বাড়তি চাপ দেওয়া হয়েছে। অ্যান্ড এইটাতে আমার মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স কাজ করছে। কেন কাজ করছে? গ্লোবালাইজেশনের এই যুগে ভৌগোলিকভাবে আমাদের ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমেরিকা চাইতেছে ওই জায়গাটায় একটা স্টেপ নিয়ে তিনি চীন এবং চায়নাকে কন্ট্রোল করার জন্য। সো এই জায়গাটায় আমার কোশ্চিন, ওইখানে করিডোর দিতে হলে আমরা কতটুকু, আমরা যেহেতু আমরা পারমাণবিক শক্তিধর দেশ না, আমরা আমাদের এনিমি রাষ্ট্রের সাথে ফাইট করে কতক্ষণ টিকে থাকতে পারবো, আমরা সেই দৃষ্টিতে আমরা পারবো না। কিন্তু এই জন্য এইটা যেন মরার উপর খাড়া যেন না হয়, এইটা ইন্টারিম গভর্নমেন্ট না, কোনো গভর্নমেন্টই এই বিষয়ে ডিসিশন নিতে হলে বাংলাদেশের আপামর সকল জনতার স্বার্থ আগে দেখতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থ আগে দেখতে হবে, বাংলাদেশের ফিউচার আগামী সে ভবিষ্যৎ পর্যালোচনা করে তারপরে এই বিষয়ে ডিসিশন নিতে হবে। এবং সেটা আমার মনে হয় এটা একটা গণতান্ত্রিক নিয়মে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে, পার্লামেন্টে উত্থাপনের মাধ্যমে এই বিষয়টা যদি পাস হয়, তারপরে সিদ্ধান্ত জানানো হবে। ধন্যবাদ। আপনার ব্যাপারে আমি স্ট্রেট কাট বলবো, আগে আমাদের রোহিঙ্গা যারা আসছে ওদেরকে ওদের দেশে প্রত্যাবর্তন করেন, তারপরে আপনারা আমাদেরকে আরো ক্লিয়ার করেন করিডোর ইস্যু। এটা ওনাদের এখন এক্সপ্লেনেশন ক্লিয়ার না। আমাদের অলরেডি বাইজে বলছে, আমাদের অলরেডি একটা শত্রু গত 53 বছরে আমরা সাফার করতে করতে অ্যাটলিস্ট 30 to 50,000 অলরেডি আমাদের মানুষ মারা গেছে। এগুলো নিয়ে আন্দোলনের পর আন্দোলন, এখনো আমাদের দেশে আন্দোলন চলতেছে, এখন হচ্ছে যুদ্ধের পরবর্তী সময় চলতেছে অলরেডি আমাদের এখন। তো আমরা আরেকটা শত্রু আমাদের তৈরি করার দরকার নেই আমাদের ভিতরে। সুতরাং আমাদের কাছে জিনিসটা এখনো দোয়ার শোয়ার বাইরে, এটা কমপ্লিটলি ক্লিয়ার না। গভর্নমেন্ট আমাদেরকে ক্লিয়ার করা উচিত, তার আগে রোহিঙ্গাদেরকে তাদের জায়গাতে তাদের বাসায় পৌঁছে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত। আমি স্টেট কাট এটার পক্ষে না, ক্লিয়ার না। তারপরে যদি ওনারা ক্লিয়ার করার পরে যদি জাতীয়ভাবে যদি হয়, যদি ইয়েস দেন। আমরা আজকের আলোচনা এটাই জানতেছি, তাহলে আমাদের এই যে নির্বাচন প্রক্রিয়াটা আছে, সরকার বলছে যে আমরা, ডক্টর ইউনূস স্যার বলতেছে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এখন এইটাকে আপনারা কি মনে করেন? তো উনি তো খুব আন্তরিক মনে হচ্ছে, কিন্তু ওনার সাথে যারা আছে অন্যান্যরা, তারা মনে হয় যেন কোনো একটা ভিতর কোনো একটা, দেখেন, ফর এক্সাম্পল যে কোনো একটা পলিটিক্যাল খালি সংস্কার বলছে, পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতা কি বললো সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। জি, বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের বক্তব্য দেবে, এটা স্বাভাবিক। জি, তো কিন্তু এন্ড অফ দ্য ডে জি, ডক্টর ইউনূস স্যার যেটা বলবেন সেটাকে আমাদের ধর্তব্যের ভিত্তি নিতে হবে। জি, তো উনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে ওনার কিন্তু যে শুরুতে যে কথা বলছেন সেখান থেকে উনি কিন্তু বিচ্যুত হন নাই। প্রত্যেক জায়গায় উনি সেম কথাই বলছেন যে ডিসেম্বর থেকে আগামী জুন জুলাইয়ের ভিতরে। কিন্তু রাজনৈতিক দলগুলি চাচ্ছে, মানে আমরা রাজনৈতিক দল চাচ্ছি সেটা আর একটা প্রসঙ্গ, সে তো চাবেই, এটাই তো তার কাজ। একটা রাজনৈতিক দল সে নির্বাচনে যাবে, ইলেকশন চাবে, এটা তো তার জব, এটা তো তার করতে হবে। তো তার আবার নেতা কর্মীদের চাঙ্গা রাখারও একটা ব্যাপার আছে, কিন্তু উনি ওনার কথা থেকে এখনো বিচ্যুত হন নাই। দেয়ারফর ওনাকে মানে অবিশ্বাস করার মতো কোনো ঘটনা এখনো ঘটে নাই। তাহলে আমরা চাচ্ছি যে নির্বাচনটা, রাজনৈতিক দলগুলি ক্ষমতা আসা জরুরি, গণতান্ত্রিক সরকার দরকার, তাই একটা নির্বাচন দরকার। ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য। আপনার জনাব আমাদের রেজাউল করিম ভাই শেষ করেন, আপনাকে 30 সেকেন্ড। আমি মনে করি যে দেশপ্রেমিক সরকার আসা দরকার। গণতান্ত্রিক মানে কি দেশপ্রেমিক? আমরা লাস্ট 17 ইয়ার্স থেকে গণতান্ত্রিক সরকার, কিন্তু কি করেছে? ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমরা ওই ধরনের সরকার চাই না, আমরা এমন একটা সরকার চাই যে সরকার দেশপ্রেমিক হবে, দেশের স্বার্থ দেখবে, দেশের মানুষকে আগামী। আমি মনে করি বিএনপি সেই হিসেবে গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ইলেকশন দেওয়া ইম্পর্টেন্ট, এবং ডক্টর ইউনূস স্যার, আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং 3 জন অতিথি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।